আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত অর্পা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর কলিজা রেসিপি। বাসাতে কিভাবে সহজ উপায়ে গরুর কলিজা ভুনা করা যায় সে সম্পূর্ণ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা আর না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রান্নার মূল অংশতে। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলগুলো গরম হয়ে গিয়েছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো প্রকার বাটা পেঁয়াজ ব্যবহার করব না, এজন্য কেটে নেওয়া পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 2টি টমেটো। দেশি টমেটো দিলে কিন্তু 2টি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু 1টি টমেটো ইউজ করতে হবে। আর টমেটো পেঁয়াজটা যখন মোটামুটি কালার এসেছে তখন দিয়ে দেওয়া হলো 1 স্পুন রসুন পেস্ট। আর রসুন পেস্টটা দেওয়ার পর আমি একটু ভেজে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর সে একই স্পুনের 1 স্পুন দিয়ে দেওয়া হলো আদা পেস্ট। আর আদা পেস্টটা দেওয়ার পরও ঠিক একইভাবে আমি একটু নেড়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এরপরে দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়া আর দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়া। এই মশলা দুটো দেওয়ার পর এটা আমি আবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেওয়া হলো কিছু পরিমাণ পানিটা দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো 1 স্পুন লাল মরিচের গুঁড়া। যেহেতু এখানে কোনো প্রকার কাঁচামরিচ ব্যবহার করা হচ্ছে না, এই জন্য লাল মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেওয়া হলো হলুদ। এই 2টি উপকরণ আবার খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে মশলাটা নিচের দিকে পুড়ে কিংবা লেগে না যায়। আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আবার একটু নেড়ে নিলাম। আর এই পর্যায়ে মশলাটা একটু নিচের দিকে লেগে যাচ্ছিলো, এই জন্য আবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানিটা দেওয়ার পর আবার একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই পর্যায়ে মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন কেটে রাখা গরুর কলিজাগুলো এখানে দিয়ে দেওয়া হলো। আর দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটু অন্যরকম গন্ধ লাগে, এজন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি কষানো যখন হয়েছে তখন দিয়ে দেওয়া হচ্ছে আলু। গরুর মাংস কিংবা কলিজা কিংবা ভুঁড়ি যেটাই বলুন না কেন, আলু দিলে কিন্তু আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এজন্য দিয়ে দেওয়া হলো কিছু পরিমাণ আলু। আর আলুটা দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছে। তো এটা খুব ভালো করে এখন সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর একটু ঘন ঘন নেড়ে নেওয়া হচ্ছে যাতে নিচের দিকে লেগে না যায়। তো এ পর্যায়ে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এজন্য সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু আমি আজকে ভুনা কলিজা দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমি ঝোলটা খুবই সামান্য পরিমাণে রাখবো। এর জন্য কিন্তু আমি সেদ্ধ হওয়ার জন্য পানিটা কিন্তু একটু কম দিয়েছি। তো এই পর্যায়ে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এই জন্য কিন্তু আমি একটু ঘন ঘন নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে রান্নাটা সম্পূর্ণ পরিমাণে কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। আর এখানে দারচিনি, এলাচ এবং জিরা ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে, সেই গুঁড়া মশলাটা এখন এর উপরে দিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, এখন এই গুঁড়া মশলাটা এটার উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর এই ভাজা মশলাটা এখানে ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খাবারের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। এজন্য কিন্তু চাইলে আপনারা এই মশলাটা এখানে ব্যবহার করতে পারেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।